আচ্ছা, সো রেকর্ডিং আই থিঙ্ক হ্যাঁ শুরু হয়ে গেছে। তো ফটোশপ আজকে আমরা শুরু করতেছি, এবং আবারও বলছি যার যেগুলো প্রবলেম আছে প্রবলেমগুলো একটু হোল্ড রাখেন। আপনি যদি নিজে নিজে সলভ করতে পারেন খুবই ভালো, এটা যদি সলভ করতে না পারেন একটু হোল্ড রাখেন, আমাকে 2টা দিন সময় দেন, আমি একটু ফ্রি হয়ে নিই, তারপর আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করে দিব। সো আজকে আমরা ফটোশপ শুরু করব, যেমনটা গত ক্লাসে আমরা বলছিলাম। ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটা প্রায় সিমিলার জিনিস। এখন প্রথমে যখন আমরা ইলাস্ট্রেটর শুরু করি, পোলাপানদের একটা প্রশ্ন হয় যে স্যার ফটোশপ ভালো না ইলাস্ট্রেটর ভালো? প্রশ্নটাই ভুল। কারণ আপনি যদি বলেন যে স্যার যে খাবার কোনটা ভালো, যে মাছ ভালো না মাংস ভালো, এটা কোনো প্রশ্ন হইলো? দুইটাই তো ভালো, দুইটাই তো প্রোটিন, দুইটাই তো আমিষ, দুইটারই দরকার আছে। সিমিলার ভাবে ইলাস্ট্রেটর দিয়ে আমরা কাজ করি যখন আমাদের ভেক্টর রিলেটেড কাজ করতে হয়, মানে যদি কোনো ডিজাইন প্রিন্ট হবে, কোনো প্রিন্টের ডিজাইন বা ভেক্টর রিলেটেড ডিজাইন, যেমন লোগো বা এমন একটা জিনিস আমরা ডিজাইন করতেছি যেটা মাল্টিপল মিডিয়াতে বসবে। মাল্টিপল মিডিয়া বলতে ধরেন আমি একটা লোগো করতেছি, লোগোটা মাল্টিপল মিডিয়াতে বসে, লোগো একটা বিলবোর্ডে বসে, ওই লোগোটা এই টি শার্টে বসে, ওই লোগোটা এই ব্যানারে বসে, মাল্টিমিডিয়াতে হচ্ছে সেটা ইউজ হয়। সো যেটা মাল্টিমিডিয়াতে ইউজ হয় বা বিভিন্ন প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়, ওই ব্যাপারগুলো আমরা ডিজাইন করি হচ্ছে ইলাস্ট্রেটরে। আর ফটোশপ নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কি নিয়ে কাজ করতে হবে, ফটো নিয়ে, ছবি নিয়ে কাজ করতে হবে। সো ছবির যত ধরনের কারসাজি আছে, ছবিকে সিলেক্ট করা, ছবি কপি করা, ছবিকে রিটাচ করা, ছবির লাইটিং বাড়ানো, বেসিক রিটাচিং, ফেস রিটাচিং, এই পুরো ব্যাপারটা আমরা করি হচ্ছে ফটোশপে। ফটোশপ আমরা যতটা কঠিন ভাবতেছি ততটা কঠিন না। তার কারণ কি? কারণ ব্যাপারটা অনেকটাই ইলাস্ট্রেটরের মতো। ইলাস্ট্রেটর আপনাদেরকে ধরে ধরে শেখানো লাগছে, এইটা হলো মুভ টুল, এটার কাজ হলো এইটা, এটা দিয়ে সিলেক্ট করে, এটা হলো টাইপ টুল। ফটোশপে আমার এগুলা কিচ্ছু করা লাগবে না, অর্ধেক জিনিস আপনারা জানেন। এবং ফটোশপের বেশিরভাগ জিনিস হচ্ছে অ্যাজ ইট ইজ ইলাস্ট্রেটরের মতো। এবং আপনারা যখন আমি ইন্টারফেস ওপেন করে বসে, মানে ওপেন খুলে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইলাস্ট্রেটরের ইন্টারফেস যখন আমরা ওপেন করি যেরকম হয়, ফটোশপের ইন্টারফেসটাও সেম, কারণ দুইটা একই কোম্পানির। এবং যখন কোনো সফটওয়্যার দুইটা একই কোম্পানির হয় তখন দুইটা সিমিলারই থাকে, যার কারণে আমাদের অ্যাডাপ্ট করতে সহজ হয়। ফটোশপের কাজটা আরো ইজি, তার কারণ কি ফটোশপের কাজ মাত্র 4টা, মাত্র 4টা, মানে বেসিক কাজ। যেটা বেসিক কাজ 4টা কি কি? ছবিকে সিলেক্ট করা, তারপর হচ্ছে ব্রাশের কাজ করা, মাস্কিং এর কাজ করা, আর একটা হচ্ছে লাইটিং এবং পার্সপেক্টিভটা বোঝা, মানে লাইট শ্যাডো এই জিনিসটা বোঝা আর পার্সপেক্টিভটা বোঝা। সো পার্সপেক্টিভ বলতে বা লাইট শ্যাডো বলতে কি বোঝাচ্ছি, যে কতটুকু লাইট থাকলে কতটুকু শ্যাডো পড়বে। যেমন ধরেন যে আমি যদি, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের সারাউন্ডে স্ক্রিন থেকে আলো আসতেছে, রাইট? এবার এই আলোর পরিমাণ কতটুকু হলে এখানে একটা শ্যাডো পড়তেছে না টেবিলের উপরে, এই শ্যাডোর পরিমাণটা কতটুকু হবে, এই ব্যাপারটা, এই পার্সপেক্টিভটা যখন আমরা বুঝবো তখন আমাদের ফটোশপটা আরো ইজি হবে। পুরো ব্যাপারটা হচ্ছে মাইন্ডের খেলা। এছাড়া ফটোশপ কোনো কঠিন জিনিসই না, বুঝতে পারছেন? এবং 4টা জিনিস আমরা একদিনে শিখবো, ব্যাপারটা এরকম না। 4টা জিনিস একদিনে শিখতে গেলে আমরা নিতেও পারবো না, একদিন একটা 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 করে শিখবো, যাতে করে আমরা পুরো ব্যাপারটা নিতে পারি। বুঝতে পারছি? এবার চলেন শুরু করি। যখন আমরা নিউ ফাইল নিব, নিউ ফাইল নিলে দেখেন তো ইলাস্ট্রেটরের মতো কিনা। এই জিনিস নিয়ে কি নতুন করে আলোচনা করা লাগবে? পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা র্যান্ডম একটা সাইজ নিয়ে বললাম ক্রিয়েট, আসলো। আপাতত এগুলা কোনো কিছু দেখার দরকার নাই। ফটোশপে একটা বেসিক জিনিস যেটা আমার লাগবেই, মাস্ট বি, সেটা হচ্ছে আমার লেয়ার প্যানেল লাগবে। কি প্যানেল লাগবে? লেয়ার প্যানেল। এই লেয়ার প্যানেল যদি কারো না থাকে তাহলে তুকাতে হবে, তাহলে উইন্ডোতে যে তুকিয়ে বের করে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? এটাকে ধরে সাইডে রেখে দিলাম, হইলো? আচ্ছা, কেমনে রাখছি, কেমনে হইলো, এগুলো বলা লাগবে নতুন করে। গুড। এবার আসেন এইখানে ফটোশপে ওই যে ইলাস্ট্রেটরের মতো ফাইল, এডিট, এই জিনিসগুলোর নাম আলাদা নাম ছিল মেনু বার, নিচে একটা আলাদা নাম ছিল কন্ট্রোল বার। আচ্ছা, এগুলাকে বলতেছিলাম টুল বার। টুল বারটা সিঙ্গেল কলামেও রাখা যায়, টুল বারটা ডাবল কলামেও রাখা যায়। আচ্ছা, এখান থেকে দেখেন তো টাইপ টুল আছে। টাইপ টুল নিয়ে যখন আমরা কোনো লেখা লিখি, লেখা লেখার পরে ওই যে ক্যারেক্টার প্যানেল, এটা নিয়ে নতুন করে আলোচনা করা লাগবে। লেখা বড় করা, ছোট করা, কার্নিং, ট্র্যাকিং, এরপর হচ্ছে অল ক্যাপস, তারপর হচ্ছে এটারে যেন কি বলে ভুলে, হ্যাঁ, স্মল ক্যাপ, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো বলা লাগবে? বলা লাগবে না। এরপরে প্যারাগ্রাফ প্যানেল, যদি আমাদের কোনো প্যারাগ্রাফ থাকে এইগুলা নিয়ে আলোচনা করতে হবে? হবে না। এরপরে দেখেন সবচেয়ে কমন একটা টুল, কি টুল? পেন টুল। পেন টুলও এখানে আছে। পেন টুল কি আবার নতুন করে শিখতে হবে আপনাদেরকে?
না, পেন টুল নিয়ে যে প্যারা আপনাদেরকে দিছি এরপরে আর আসলে পেন টুল নতুন করে শেখার কোনো কিছু নাই। প্রিমিয়ার প্রোতে গেলেও পেন টুল আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, শুধু তাই না, এখানে যে পেন টুল আছে নট হেসের, এখানে কার্ভেচার পেন টুল আছে। আমরা কার্ভেচার পেন টুল দিয়েও এখানে বিভিন্ন টাইপের শেপগুলো বানাতে পারি। এবং কিছু বেসিক জিনিস যেটা ইলাস্ট্রেটরের মতোই, যার কারণে আমি নতুন করে এখানে আর রিপিট করব না। যেমন জুম ইন জুম আউট ইলাস্ট্রেটরের মতোই, এটা হাত দিয়ে নড়াইতেছি, এটাও ইলাস্ট্রেটরের মতোই। কন্ট্রোল ধরে বা কিবোর্ড দিয়ে জুম ইন করা, কিবোর্ড দিয়ে জুম আউট করা, এগুলা ইলাস্ট্রেটরের মতোই। এবার ইলাস্ট্রেটরে যা ছিল এখানেও সেম, অর্ধেক কাজ কিন্তু শেষ। বুঝতে পারছি? এবার আসি, এখানে দুই ধরনের কালার হয়। একটাকে আমরা বলি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আর একটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার। উপরে যেই কালারটা থাকে সেটাকে আমরা বলতেছি ফোরগ্রাউন্ড কালার, আর নিচে যেই কালারটা থাকবে সেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার। ভেরি গুড। এইবার মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এবং একটা জিনিস খেয়াল করছেন, যখন আমি ফটোশপে কোনো লেখা নিচ্ছি কিংবা এখানে দেখেন এই যে শেপের যে বিষয়গুলো, আমি একটা শেপ নিলাম কিংবা আমি একটা গোল্লা নিলাম, যাই আমি নিচ্ছি প্রত্যেকটার অ্যারাউন্ডে এখানে কি তৈরি হচ্ছে, একটা নতুন লেয়ার তৈরি হচ্ছে অটোমেটিক্যালি। এখন আমি যদি কালার চেঞ্জ করতে চাই, কিভাবে কালার চেঞ্জ করব? কালার চেঞ্জ করা যায় দুই ভাবে। প্রথমটা হচ্ছে, প্রথমে ফটোশপের আরেকটা জিনিস, এটা সবাই মনে রাখবেন, ফটোশপে আমরা যেই টুলসে থাকবো ওই টুলসের অপশনগুলাই দেখা যাবে। বুঝতে পারছি? যেই টুলসে থাকবো ওই টুলসের অপশন দেখাবে। যেমন এখন দেখেন এখানে ফিল কালার, স্ট্রোক কালার দেখাচ্ছে, তাহলে আমি যদি এখন স্ট্রোক কালারটাকে অফ করে দিয়ে ফিলে এসে একটা ফিল কালার দেই, এখানে ফিল চলে আসছে। এখন আপনি বলবেন স্যার আমার তো ফিল আয় না। আয় না কেন? কারণ ফটোশপে যেই টুলে থাকার কথা ওই টুলে আমরা নাই, আমরা অন্য একটা টুলে আছি, যার কারণে ওই অন্য টুলের অপশনটা এখানে দেখাচ্ছে। আমরা যখন পেন টুলে থাকবো পেন টুলের অপশন দেখাবে, আমরা যখন টাইপ টুলে থাকবো টাইপ টুলের অপশন দেখাবে, সিলেকশন টুলে থাকলে সিলেকশন টুলের অপশন দেখাবে। দ্যাট মিন্স যেই টুলসে থাকবো ওই টুলসের অপশনগুলাই দেখাবে। তাহলে এই প্রবলেম যদি মনে হয় যে আচ্ছা আমি তো ভিডিওতে দেখতেছি স্যারের তো এই অপশনগুলো আসতেছে, তাহলে আমার আসতেছে না, তাহলে আগে সর্বপ্রথম কি চেক করতে হবে? টুল, যে আমার কোন টুলটা সিলেক্ট করা আছে, আর ক্লাস ভিডিওতে স্যার কোন টুল সিলেক্ট করছে ওইটা দেখতে হবে, রাইট? ওইটা দেখে তারপর আমাকে ফিক্স করতে হবে। তাহলে এইভাবে আমরা কোন একটা শেপের কালার চেঞ্জ করতে পারি। আবার আরেকটা ওয়ে হইতে পারে, সেটা হচ্ছে দেখেন এখানে ওই যে ইলিপস লেখা, ইলিপসের সারাউন্ডে দেখেন ছোট্ট একটা থাম্বনেলের মতো আইকন আছে, রাইট? এবার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই জিনিসের সাথে আমরা পরিচিত। আচ্ছা, যদি পরিচিত হয় তাহলে দেখেন আমরা যে কোনো কালার এখান থেকে নিয়ে বলে দিতে পারবো। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা যদি আবার ওই যে রেক্টেঙ্গেল এটাকে সিলেক্ট করি, রেক্টেঙ্গেলকে সিলেক্ট করে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমি এখান থেকে দিলাম ব্লু কালার, কিন্তু ব্লু কালার আসলো না। বলেন তো কেন আসে নাই? না, আমার লেয়ারও সিলেক্ট করা আছে, আমার শেপও সিলেক্ট করা আছে। ব্যাপারটা হইলো আমরা এখানে ওই রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার পরে দেখতে পারতেছি আমার ফিলটা কি করা, অফ করা। তাহলে আমার কি করতে হবে? স্ট্রোকটাকে অফ করতে হবে আর ফিলটাকে অন করতে হবে। এখন দেখা যাচ্ছে, এবার আমি এটাকে যে কোনো কালারে কনভার্ট করতে পারবো। বুঝতে পারছি? এবং ফটোশপের মূল জিনিসটা হচ্ছে আমরা দেখেন আমি লেখা সিলেক্ট করলাম, আমার অটোমেটিক্যালি লেয়ারেও কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে গেছে। আমি রেক্টেঙ্গেলকে সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি লেয়ারেও রেক্টেঙ্গেল সিলেক্ট হয়ে গেছে। বাট আপনাদের কারো কারো এটা নাও হইতে পারে, তার কারণ একটা অপশন আপনাদের হয়তো অফ থাকবে কারো কারো, সেটা হচ্ছে অটো সিলেক্ট। এই অপশনটা আপনার হয়তো অফ করা থাকবে। এবং স্যার অটো সিলেক্ট অপশন তো আমার আসতেছে না, আমার তো এরকম আসে বা আমার তো এলো এরকম আসে। তাহলে অটো সিলেক্ট আনার জন্য কোন টুল সিলেক্ট করতে হবে? সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেকশন টুলের শর্টকাট ইলাস্ট্রেটরের মতোই, টাইপ টুলের শর্টকাট ইলাস্ট্রেটরের মতোই, পেন টুলের শর্টকাট ইলাস্ট্রেটরের মতোই। বুঝতে পারছি? তাহলে আমরা সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে ওই যে অটো সিলেক্ট, এটা যদি অফ করা থাকে তখন বলবেন যে স্যার আমি লেখা নড়াইলেও চতুর্ভুজ নড়ে, আমি বৃত্ত নড়াইলেও চতুর্ভুজ নড়ে, আমি কোনো কিছু না নড়াইলেও চতুর্ভুজ নড়ে। তার কারণ কি? আমার লেয়ারে কোনটা সিলেক্ট করা? রেক্টেঙ্গেল সিলেক্ট করা। কিন্তু যখন আমার অটো সিলেক্ট এই জিনিসটা অন করা থাকবে, আমার লেয়ার সিলেক্ট করা কোনটা? রেক্টেঙ্গেল। কিন্তু এখন যদি আমি লেখাকে ধরে টান দেই, অটোমেটিক্যালি লেখা সিলেক্ট হয়ে লেখা সরতেছে। বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলে?
নাই। যদি প্রশ্ন না থাকে আমরা নতুন লেয়ার কিন্তু নিতে পারি, ইলাস্ট্রেটরেও নেওয়া যায়, ফটোশপেও নেওয়া যায়। ইলাস্ট্রেটরটা আমরা এখনো দেখি নাই, ফটোশপে আমরা দেখব। এবং ইলাস্ট্রেটরের যেরকম জিনিস ফটোশপেরও সেম জিনিস, মানে ফটোশপে ক্লিয়ার হয়ে গেলে ইলাস্ট্রেটরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে নতুন লেয়ার নেয় কেমনে? নতুন লেয়ার নেওয়ার জন্য অবশ্যই তো আমার লেয়ার প্যানেল লাগবে। ওই লেয়ার প্যানেলের নিচে দেখেন প্লাস একটা আইকন আছে, এগুলা হাবিজাবি আরো কি জিনিস আছে মনে বাদ, এগুলোর দিকে আপাতত তাকানোর দরকার নেই। এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনটার মানে হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, ক্লিক করব, তাহলে নতুন একটা লেয়ার আমার তৈরি হলো। এবার আমরা চাইলে ওই লেয়ারকে উপরে নিতে পারি, আবার ওই লেয়ারকে আমরা নিচে নিতে পারি। এবং মজার জিনিস হচ্ছে এই যে এতদিন আপনাদের প্রবলেম ছিল, স্যার সেন্ড টু ব্যাক দিলে যায় না, ব্রিং টু ফ্রন্ট দিলে আয় না, তাই না? তাহলে কি করা লাগতো? আগে সিলেক্ট করতাম, সিলেক্ট করার পরে এই যে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, এগুলো বলছিলাম না শর্টকাট মুখস্থ রাখতে, শর্টকাট রাখতে। তাহলে দেখেন তো আমার সবার উপরে কোন শেপটা আছে? ইলিপস। তাহলে এটাকে আমি যদি এক স্টেপ পিছনে নিতে চাই, এটার শর্টকাটটা কি হবে? থার্ড ব্র্যাকেট ক্লোজ না স্টার্ট? স্টার্ট। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট, এক স্টেপ পিছনে গেল। আবার দিলাম কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট, আরেক স্টেপ পিছনে গেল। আবার দিব কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট, আরেক স্টেপ পিছনে যাচ্ছে না কেন? এটা লক করা, এটাকে আনলক করে ফেলি। এবার যদি আমরা এটাকে সিলেক্ট করে বলি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট গেল, কিন্তু কন্ট্রোল জেড দিলে আবার ব্যাকে আসবে। তাহলে এই যে আমি যে এক স্টেপ করে পিছনে নিচ্ছি, এটা না করে আমরা যেটা করতে পারি, লেয়ারে ধরে ওই লেয়ারটাকে একদম টান দিয়ে নিচে নিয়ে আসতে পারি, আবার ওই লেয়ারকে ধরে একদম টান দিয়ে উপরে আনতে পারি। তাহলে বারবার আর ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাকের প্যারা আমাদের আর থাকবে না, একদম লেয়ার থেকে আমাদের যেখানে দরকার ওইখানে আমরা বসাই দিতে পারবো। বুঝতে পারছি? ওকে, এরপরে ধরেন নতুন একটা লেয়ার আমি নিই। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এখানে বলছিলাম যে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার মনে আছে? এই ফোরগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি। ধরেন আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি লাইট একটা কালার নেই, ফোরগ্রাউন্ডে লাইট রেড, ব্যাকগ্রাউন্ডে লাইট ব্লু বা আমরা স্কাই ব্লু টাইপের একটা কালার নিতে পারি এরকম। না, এখন ফোরগ্রাউন্ডের কালার যদি আমরা আমাদের ক্যানভাসে দিতে চাই, ইলাস্ট্রেটরে যখন আমরা কোনো একটা ডকুমেন্ট নিই ওইটাকে বলা হয় আর্ট বোর্ড, ওইটাকে কি বলা হয়? আর ফটোশপে যখন কোনো আমরা ডকুমেন্ট নেই সেটাকে বলা হয় ক্যানভাস। এখন আমাদের ফোরগ্রাউন্ডে যেই কালারটা আছে, এই কালারটা যদি আমরা আমাদের ক্যানভাসে পুরাটা দিতে চাই, তখন আমাদের একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে কিবোর্ডের অল্টার আর ব্যাকস্পেস। ব্যাকস্পেস মানে যেটা দিয়ে লেখা কাটে, অল্টার ব্যাকস্পেস যদি আমরা দেই, তাহলে দেখেন আমার ফোরগ্রাউন্ডে যেই কালারটা ছিল ওই কালারটা আমার পুরো ক্যানভাসে চলে আসছে। পুরো ক্যানভাসে বললে ভুল হবে, পুরো লেয়ারটাতে চলে আসছে। এখন আমি যদি মনে হয় যে না এই যে রেক্টেঙ্গেল ওইটা আমার উপরে আনা দরকার, তাহলে আমি রেক্টেঙ্গেলকে ধরে উপরে নিয়ে আসতে পারবো। সি আসছে, এবং যে লেয়ারে আমরা ওই কালার দিয়ে ফিল করে দিছি ওই কালারটা আসবে। কন্ট্রোল না, অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস, ঠিক আছে? হ্যাঁ দেখাচ্ছি। তাহলে ধরেন আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করার পরে এখন আমি চাচ্ছি এই কালারটা আমার পুরো ক্যানভাসে চলে আসবে বা পুরো লেয়ারে চলে আসবে, তখন আমাদের দিতে হবে অল্টার ব্যাকস্পেস। কি দিতে হবে? অল্টার ব্যাকস্পেস। সো অল্টার ব্যাকস্পেস দিলাম, আমার ফোরগ্রাউন্ড মানে উপরে যে কালারটা আছে ওই কালারটা ক্যানভাসে চলে আসলো। কিন্তু যদি আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে চাই তখন আমাকে দিতে হয় কন্ট্রোল ব্যাকস্পেস। ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল ধরতে হয় আর ফোরগ্রাউন্ডের জন্য ধরতে হয় অল্টার। তাহলে এখন যদি আমি দিই কন্ট্রোল ব্যাকস্পেস, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসছে, আর যদি অল্টার ব্যাকস্পেস তাহলে ফোরগ্রাউন্ডের কালারটা চলে আসছে। বুঝতে পারছি এতটুকু? এবার কি প্রশ্ন আছে বলেন? একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, যখন লেকচার মানে কন্টিনিউ থাকবে লেকচারের ভিতরে প্রশ্ন করব না, এটা কিন্তু আমি একদম প্রথম দিনই বলে দিয়েছিলাম, তাই না? হয়তো আপনারা ভুলে গেছেন, আবার মনে করাই দিচ্ছি আপনাদেরকে। এটা একটু স্ট্রিক্টলি মাথায় রাখবেন, তাহলে এরপরে রোস্ট করে দিব আপনাদের। আচ্ছা, এরপরে এই ব্যাপারটা যদি বুঝতে পারি, এখন আমাদের এই জিনিসগুলো ধরেন প্রয়োজন নেই, তাহলে এগুলাকে আমি ধরে একদম মানে ধরতেছি কিভাবে? যদি মাল্টিপল লেয়ার আমার ধরতে হয় তাহলে আমি ধরবো কন্ট্রোল। মনে করেন যে আমার 1 নাম্বার লেয়ারটা লাগবে আর 3 নাম্বারটা লাগবে, তখন আমি কন্ট্রোল ধরে করব। কিন্তু যদি এরকম হয় উপর থেকে শেষ পর্যন্ত যা আছে সব একসাথে সিলেক্ট করব, তখন শিফট ধরে করব। এবার সবগুলোকে ধরেন আমি যদি বলে দিই কিবোর্ডের ডিলিট, কিবোর্ডের ডিলিটও দিতে পারেন, আবার এখানে ডিলিট অপশন আছে, এই ডিলিট দিলেও ইয়েস আমার সব চলে যাবে। বুঝতে পারছি? ওকে,
এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের অর্ধেক কাজ শেষ। এবার ওই যে বলছিলাম ফটোশপের কাজ 4টা, সিলেকশন করা, ব্রাশের কাজ, মাস্কিং এর কাজ, পার্সপেক্টিভ আর লাইট শ্যাডো বোঝা। তাহলে আজকে ওই 4টা কাজের প্রথম কাজটা আমরা করব, সেটা হচ্ছে সিলেকশন করা। এবং ফটোশপে আমরা দেখব কতভাবে সিলেকশন করা যায়, নট জাস্ট যে ফটোশপে একভাবে সিলেকশন করা যায়, ফটোশপে অনেকভাবে সিলেকশন করা যায়। সো কতভাবে ফটোশপে সিলেকশন করা যায় এবং এই পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা দেখব। এবং আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে আজকে টপিক বোঝানোর আগেই হোমওয়ার্ক। চলে আসেন, দেরি কেন? প্রতিদিনই কাজ থেকে গত ক্লাসে লেট করে আসছেন। নেক্সট ক্লাসে যারা দেরি করে আসবে, যে কয় মিনিট দেরি করে আসবেন ওই কয় মিনিট দাঁড়ায় থাকতে হবে। আপনাকে এটা বলি নাই, সবাইই বলছি, যারা ক্লাসে আসে নাই, ক্লাস ভিডিও যারা দেখতেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বুঝতে পারছি? আচ্ছা, সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে আপনারা যেটা করবেন, একটা ছবি নেবেন। ছবি কেমনে নেবেন, কোত্থেকে নেবেন সব আমি বলে দিতেছি, আগে হোমওয়ার্কটা দিই। হোমওয়ার্ক হলো একটা ছবি থেকে, ধরেন যে একটা ছবিতে এরকম একটা বোতল বা একটা প্রোডাক্ট আছে, আপনি যেটা করবেন ওই ছবি থেকে প্রোডাক্টটাকে আলাদা করবেন। স্যার কেমনে আলাদা করব বইলা দিব। প্রোডাক্টটাকে আলাদা করবেন, প্রোডাক্টটা আলাদা করে সেটাকে নতুন একটা ডকুমেন্টে বসাবেন। এটাই হচ্ছে আজকের কাজ। একটা ছবি, ওই ছবিতে একটা প্রোডাক্ট বা ছবিতে একটা মেইন সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টটাকে আলাদা করে বা সাবজেক্টটাকে কেটে নতুন ডকুমেন্টে বসাবো। কে জিজ্ঞাসা এটা? আর মাথায় বাড়ি দেন একটা। তাহলে এরকম একটা ছবি, ওই ছবির যে মেইন সাবজেক্ট থাকবে বা মেইন জিনিসটা থাকবে বা প্রোডাক্টটা থাকবে, যাই কিছুই থাক না কেন, হয়তো একটা ফলের ছবি আছে বা একটা ফুলের ছবি আছে বা একটা মোবাইলের ছবি আছে, যাই ছবি থাকুক না কেন, মেইন সাবজেক্টটাকে ধরবেন, সেটাকে আলাদা করবেন, নতুন ডকুমেন্টে বসাবেন, কাজ শেষ। এরকম কয়টা ছবি নিয়ে কাজ করবেন? 50টা। ঠিক আছে, টোটাল 50টা ছবি নিয়ে এরকম কাজ করবেন। এবং 50টা ছবি কি কি ক্যাটাগরিতে হবে, ক্যাটাগরিগুলো আমি বলে দিচ্ছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে ফ্রুটস এন্ড ভেজিটেবল। প্রথম ক্যাটাগরি কি? ফ্রুটস এন্ড ভেজিটেবল। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ফাস্ট ফুড। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক আইটেম। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে ফার্নিচার। পঞ্চম ক্যাটাগরি হচ্ছে লোগো। এই 5টা ক্যাটাগরিতে টোটাল 50টা ছবির আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা আলাদা করবেন, আলাদা করে নতুন ডকুমেন্টে বসাবেন। 5টা ক্যাটাগরির 10টা করে। ঠিক আছে, ছবি আপনাদের ডাউনলোড করতে হবে। কেমনে ডাউনলোড করব বইলা দিব, কেমনে ডকুমেন্টে বসাবো, কেমনে সেভ করবো বইলা দিব। ঠিক আছে, আচ্ছা, ছবি এটা আমি দিয়ে দিব না, ছবিটা আপনারা বের করবেন। কারণ এতদিন পর্যন্ত ছবি আমি দিয়ে দিছি, কারণ আপনারা একদম নতুন ছিলেন, যার কারণে আমার একটা গাইডলাইনের প্রয়োজন ছিল। বাট এতদিন যেহেতু আপনারা ক্লাস করে আসছেন, সো এখন আই হোপ আপনাদেরকে কোনো কিছু একটা দেখায় দিলে আপনারা সেটা বুঝে বুঝে বের করতে পারবো কিনা? পারবো। ওকে, সো ক্যাটাগরিগুলো আমি আবারও বলতেছি। ফ্রুটস এন্ড ভেজিটেবল, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ফাস্ট ফুড, তৃতীয় ক্যাটাগরি হচ্ছে ফার্নিচার, চতুর্থ ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক আইটেম, পঞ্চম ক্যাটাগরি হচ্ছে লোগো। বুঝতে পারছি? চলেন দেখি এবার এই যে ক্যাটাগরিগুলো বললাম। ফটোশপে কাজ করার অন্যতম একটা মেইন জিনিস হচ্ছে ফটোশপে হাই রেজুলেশনের ছবি নিয়ে কাজ করতে হবে। অলওয়েজ কি নিয়ে কাজ করতে হবে? হাই রেজুলেশনের ছবি নিয়ে কাজ করতে হবে। এই যে আমি খুব ভালো মতো বলছি না, লো রেজুলেশনের ছবি নিয়ে কাজ করা যাবে না, হাই রেজুলেশনের ছবি নিয়ে কাজ করতে হবে, এটা বলার পরেও পোলাপান লো রেজুলেশনের ছবি নিয়ে কাজ করে। সো আই এম সরি টু সে, আপনারা কখনোই যেটা করবেন না সেটা হচ্ছে লো ক্যাটাগরির ছবি, তারপর হচ্ছে থার্ড ক্লাস ফকিন্নি মার্কা ছবি নিয়ে ফটোশপে কাজ করবেন না। আই এম সরি ফর মাই ওয়ার্ডস, বাট এভাবে না বললে আপনাদের মাথায় ঢোকে না। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে স্যার হাই রেজুলেশনের ছবি পাবো কোথায়? হাই রেজুলেশনের ছবির জন্য আমরা যেটা করতে পারি, আনস্প্ল্যাশ আপনাদেরকে বলেছিলাম, আনস্প্ল্যাশে আসবো আমরা। unsplash.com। আর একটা হয় পেক্সেলস,
pexels.com, আরেকটা হচ্ছে pixabay.com। এই তিনটা ওয়েবসাইটে মোটামুটি আমরা খুব ভালো ক্যাটাগরির ছবি পাবো, হাই রেজলিউশনের ছবি আমরা এখান থেকে পাবো। সো প্রথমটা হচ্ছে আনস্প্লাশ, দ্বিতীয়টা হচ্ছে পেক্সেলস, তিন নাম্বারটা হচ্ছে পিক্সাবে। আচ্ছা, সো প্রথম ক্যাটাগরি আমাদের কি ছিল? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এটাতে আমরা দিলাম যে ফ্রুটসে হ্যাঁ এটা মিনিমাল আছে, এটা নিতে পারি। আগে ছবিগুলো আমরা ডাউনলোড করে নিই, ছবি ডাউনলোড করে তারপর আমরা বাকি কাজগুলো করবো আর কি। এটাও বেশ ভালো। এটা একটু ডিফিকাল্ট আছে, এটাও নেওয়া যায়, ঠিক আছে। মোটামুটি অনেক ফ্রুটস। আচ্ছা ধরেন একটা জিনিস কি, যে আপনি এখান থেকে ছবি নেন, আর আমি একটু দেখাই আপনাদেরকে মানে কেন গুগল থেকে ছবি নিতে আসলে আমি না করছি। সরি গুগল না, এখানে হচ্ছে ফ্রুটস ইমেজ। এখান থেকে কোন ছবি নিব আমি? তাহলে আমি এই ছবিটা নিলাম। এটার কোয়ালিটিটা একটু দেখেন তো, নট ব্যাড, মানে ঠিক আছে, কোনো রকম কাজ চালানোর মতো হয়। কিন্তু আপনি যদি লেটস সে এইটার ক্যাটাগরিটা একটু দেখেন, এটার ডিটেলসগুলো দেখছেন, রাইট? সো এজন্য আমরা এখান থেকে ছবিগুলো নিব, নট গুগল থেকে আমরা ছবি নিব। আচ্ছা ফ্রুটস গেল, তারপরে হচ্ছে ভেজিটেবলস। ভেজিটেবলস লিখলে গণহারে ভেজিটেবলস আসতেছে। হ্যাঁ কই গাজর? গাজরের তো আলাদা নাম আছে, নাম তো ভুলে গেছি আমি। ক্যারট, হ্যাঁ হ্যাঁ ক্যারট। ক্যারট ডাবল আর না সিঙ্গেল আর? ক্যারট। আচ্ছা এই ওয়েবসাইট থেকে ছবি নিতে হবে, এখানকার ছবি পছন্দ হইতেছে না। কার্টুনিশ টাইপের আসতেছে। পেক্সেলসে দেখি, কি একটা সবজি দিলেন, এখন ছবিই পাই না। হ্যাঁ লেবু পাবো, লেবু পাবো, এই যে সুন্দর লেবু। এখান থেকে বাতাবি লেবুর বাম্পার ফলন, তাহলে এটা নেই, নট ব্যাড। হ্যাঁ ঠিক আছে চলবে, ফ্রি ডাউনলোড। এবং এগুলো কিন্তু সব ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এবং এগুলো আপনাদের পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজ। পার্সোনাল এবং কমার্শিয়াল বলতে নিজের প্রজেক্টেও ব্যবহার করতে পারবেন এবং ক্লায়েন্টের কাজেও ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই, কোনো কপিরাইট ইস্যু আসবে না। আচ্ছা ভেজিটেবলের মধ্যে ফুলকপির ইংলিশ কি? জি জি কলিফ্লাওয়ার। হ্যাঁ কলিফ্লাওয়ার বানান কি ভুলে গেছি, CA। ফুলকপি বানান মনে নাই, CAULI। ওকে CAULI, এই তো আসছে কলিফ্লাওয়ার। না এটা বাঁধাকপি আর ফুলকপির একসাথে কম্বিনেশন লাগতেছে, ভালো না এটা। এটা এটা চলে। আচ্ছা গেল ফ্রুটস, গেল ভেজিটেবল, গেল ফাস্ট ফুড। আচ্ছা
ফাস্ট ফুডের মধ্যে যেটা হইতেছে এখানেও একদম মানে ফ্রেঞ্চ ফ্রাই আসতেছে, বার্গার, পিৎজা সবই আছে। আমরা নিচ ধরে সার্চ করি, সে আমরা লিখি বার্গার, এটা নিতে দেখছেন এটার ডিটেলস গুলা। ওয়াও, ফটো বার্গার যে পিৎজা, পিৎজার মধ্যে এটা নিতে পারি, ঠিক আছে। আচ্ছা না, পিৎজার আরো কয়েকটা লাগবে, বার্গারের আরো কয়েকটা দরকার আমার। আচ্ছা, এটা ডাউনলোড করা যাবে না, এটা প্রিমিয়াম থিঙ্ক। তারপরে কোনটা ছিল? ফার্নিচার, ফার্নিচার এটা চলে। আস্তে এটা নিতে পারি। আচ্ছা, এরপরে কোন ক্যাটাগরি ছিল? ইলেকট্রনিক আইটেম। ধরেন আমরা নিচ লিখে থাকছি ল্যাপটপ। ল্যাপটপের মধ্যে আমরা দুইটা নিই, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ মানে একদম সোজাসুজি রাখা, আর একটা একটু অ্যাঙ্গেল করে রাখা। দুইটাই আমরা দেখাবো। এটা নেই, হচ্ছে অ্যাঙ্গেল রাখা, এটাও নেই। মোবাইল ফোন নিতে পারি, মোবাইল। এয়ারপোর্টস, এয়ারপোর্টস সেটাও নেওয়া যায় না, এটা না। লোড মোর, সবই দেখি হোয়াইট, ব্ল্যাকের মধ্যে নাই কোনোটা। এয়ারবাডস দিলাম কি আর আইলো কি, স্পেস দিয়ে দিছি, দিলাম না এবার স্পেস, এয়ার দিয়ে দিছে। এয়ারবাডস বোটের, আচ্ছা এরপরে কিছু লোগো। লোগোটা আমরা এখান থেকে নিব না, লোগোটা আমরা নর্মালি গুগল থেকে নিব। এটার একটা কারণ আছে, লোগোটা পরে দেখাই। মোটামুটি যা যা ডাউনলোড করছি ওইগুলো আমরা নিয়ে আসি। এখন যেই ছবিগুলো ডাউনলোড করলাম ওগুলো ফটোশপে আনবো কিভাবে? ফটোশপে আনার জন্য আমাদের প্রথমে আসতে হবে ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেনে আসার পরে হ্যাঁ এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও।
এরপরে যেখান থেকে ছবি ডাউনলোড করেছি ওইখানে আমরা আসি, সহজ দিয়ে আমরা শুরু করি। ধরেন আমরা শুরু করলাম স্ট্রবেরি পোমোগ্রেনেট নেই, এখানে আসি। দেখেন যখন আমরা কোনো একটা ছবি ওপেন করলাম, এবার এই ছবির অ্যারাউন্ডে দেখেন একটা লেয়ার চলে আসছে, রাইট? আচ্ছা, মনে রাখবেন ফটোশপে যখনই আমরা কোনো ছবি নিয়ে কাজ করব, ওই ছবির একটা ব্যাকআপ রাখতে হয় সব সময়, ঠিক আছে? তাহলে এই ছবির একটা কপি তৈরি করতে হবে। এখন ছবিকে তো আর আমরা কপি করতে পারবো না, কপি করতে হয় লেয়ারের। তাহলে লেয়ার কপি করার শর্টকাট হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওই লেয়ারকে, মানে যে লেয়ারকে আমরা কপি করতে চাই ওই লেয়ারকে ধরে টান দিয়ে ওই যে নিচে প্লাস আইকন আছে না, ওইখানে যদি ছেড়ে দেই এখানে আরেকটা কপি হয়ে গেছে। অথবা এটার আরেকটা শর্টকাট হচ্ছে যে লেয়ারকে কপি করব ওই লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জেড না, কিন্তু কন্ট্রোল জেড দিলে হচ্ছে আন্ডু হবে, কন্ট্রোল জে ফর জায়েদ স্যার, ঠিক আছে? এরপরে আসি, তাহলে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম, কপি করে দেখেন এটা একটা সার্কিউলার একটা জিনিস, তাই না? সার্কিউলার গোলাকৃতির একটা জিনিস। তাহলে আমরা ফটোশপে আজকে কি কি টুলস দেখবো আগে দেখে নিই। আমরা এখানে টোটাল 4টা আছে, 4টার মধ্যে এই 2টা লাগে না, প্রথম 2টা দেখবো। 2 আর 3 কত হয়? 5, 5 আর 3 7, সরি 5 আর 3 8, 8 আর এখানে একটা আছে 9, আর এখান থেকে তো মোটামুটি কয়েকটা দেখে ফেলছি, প্রায় 10-12টার মতো আর কি। এখানে আসি, ধরেন সিলেকশন টুলের মধ্যে 4 ধরনের টুল হয়। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তাহলে সবগুলা নামের শেষে একটা নাম সবচেয়ে কমন, সেটা কি? মার্কিউ। তাহলে এই টুলটার নাম কি? মার্কিউ টুল। এবার আসি, যদি আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করতে চাই তাহলে আপনারাই বলেন তো আপনাদের কমন সেন্স কি বলে, এটা কি রেক্টেঙ্গেল দিয়ে সিলেক্ট করব? না। এখন ভুলে আমি রেক্টেঙ্গেল নিয়ে ফেলছি, তাহলে আমি কি করব? কন্ট্রোল জেড দিব, তাহলে এক স্টেপ পিছনে যাবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এবার আমি আসলাম ইলিপ্টিক্যাল সিলেকশন। ইলিপ্টিক্যাল সিলেকশনে আসার পরে এখানে ফেদার নামক একটা জিনিস আছে। এই ফেদার জিনিসটা আপাতত আমাদের লাগবে না, ফেদার জিনিসটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। আপাতত এটাকে 0 রাখবেন, 0 রেখে এন্টার দিবেন, এটা আপাতত 0ই থাকুক। এবং ফেদার এটা আমাকে একটু মনে করায় দিন, বলছিলাম যে নেক্সট ক্লাসে পড়াবো, এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম। এটাকে আমরা একটু বড় করি, ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার সিলেকশনটা হইল। এখন সিলেকশন হওয়ার পরে দেখেন তো এদিক থেকে ঠিক আছে পারফেক্ট সিলেকশন হয়েছে, কিন্তু এদিক থেকে কি সিলেকশন কম হয়েছে না বেশি হয়েছে? তাহলে আমার আবার এখান থেকে সিলেকশন করতে হবে। তাহলে সিলেক্ট যদি আমরা করতে যাই, আমি যখন নতুন করে সিলেকশন নিতে যাচ্ছি আমার আগের সিলেকশনটা চলে যাচ্ছে। এর কারণ হইল, এখন দেখেন যখন আমরা বলছিলাম না ফটোশপে যেই টুলসে থাকবো ওই টুলসের অপশনগুলো দেখাবে। এবার দেখেন তো এই যে চেহারা, এই চেহারার সাথে আপনারা পরিচিত কিনা? এটা কই ছিল, কি নাম এটার? এটার নাম ছিল পাথফাইন্ডার, ইলাস্ট্রেটরে ছিল। এখন পাথফাইন্ডারের কাজ ছিল হচ্ছে শেপকে জোড়া লাগানো বা শেপকে কাটা, কিন্তু এখানে তো শেপ নাই, এখানে আছে সিলেকশন। তাহলে কাকে জোড়া লাগাবে? সিলেকশনকে জোড়া লাগাবে। তাহলে এখন এখানে 4টা অপশন, একটা হচ্ছে নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট সিলেকশন, ইন্টারসেক্ট সিলেকশন। তাহলে এখন ধর নিউ সিলেকশন দিলে কি হয়, আমি যখন নতুন কোন সিলেকশন নিব আগেরটা চলে যাবে, নতুন নিলে আগেরটা যাবে, নতুন নিলে আগেরটা যাবে। এটা হচ্ছে নিউ সিলেকশনের কাজ। কিন্তু আমি যদি এভাবে নিউ সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করতে যাই তাহলে কি এটা সিলেক্ট করতে পারবো? তাহলে আমাদের কোনটা দিতে হবে? অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন দিলে কি হবে, আগেরটাও থাকবে, নতুন যেটা নিব সেটাও থাকবে, 3 নাম্বারটা নিলেও থাকবে, 4 5 যে কয়টা নিব ওই কয়টাই থাকবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। এবার তাহলে অ্যাড টু সিলেকশন নিয়ে এবার যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি, এটাকে এখানে রাখি, ওই দিক দিয়ে একটু বাকি আছে, খেয়াল করছেন? তাহলে আমরা ছোট্ট করে সিলেকশন নিব, ওই জায়গাতে বসাই দেব। এখন সিলেকশনটা পারফেক্ট হবে না, এখন যদি পারফেক্ট না হয় কোনো সমস্যা নাই, ইমপারফেক্ট ভাবেই রাখেন। আই থিঙ্ক এই জায়গাতে একটু দরকার, এখান থেকে এভাবে না, এইভাবে আই থিঙ্ক সিলেকশনটা করতে হবে। ইয়েস,
এদিক থেকে দেখছেন একটু কিন্তু বাকি আছে, এদিক দিয়ে আমরা করে ফেলবো। আচ্ছা, আপাতত থাকুক। উপরের এই জিনিসটা বাকি আছে, এটা আমরা রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়ে যতটুকু হয়। আচ্ছা, এটা চলে গেল কেন? কারণ আমার কি দেওয়া, নিউ সিলেকশন। তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, অ্যাড সিলেকশনে ক্লিক করব, ক্লিক করে রাখলাম, হইল। এবার এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে তারপর ওই যে আমরা নতুন ডকুমেন্ট নিয়েছিলাম ওই ডকুমেন্টে আসব। ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এই অবজেক্টটা অনেক বড় হয়ে গেছে না, তাহলে অবজেক্টটাকে ছোট করতে হবে। ছোট করব কিভাবে? যাকে ছোট করতে চাই ওই লেয়ার আগে সিলেক্ট করব, তারপরে সিলেকশন টুল নিব, তারপরে কন্ট্রোল টি দিতে হবে। কি দিতে হবে? কন্ট্রোল টি। ফটোশপে বড় ছোট করিবার জন্য অবশ্যই কন্ট্রোল টি দিতে হবে। ইলাস্ট্রেটরে আপনারা কন্ট্রোল টি দিতেন না, কারণ এটা ছিল ইলাস্ট্রেটর, কিন্তু ফটোশপে করার জন্য কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা যেটা করব, ছবিটা দেখেন অনেকের একটা প্রবলেম হয়, দেখেন আমি কন্ট্রোল টি দেওয়ার পরে একটা বক্স আসছে না, বাউন্ডিং বক্স। অনেকে বলবেন যে স্যার আমি তো লেয়ারও সিলেক্ট করছি, তারপর হইলো সিলেকশন টুল নিছি, কন্ট্রোল টিও দিছি, আমার তো বাউন্ডিং বক্সটা আসে না। তাহলে না আসলে যেটা করবেন, জুম আউট করবেন, জুম আউট করবেন, ওই যে দেখেন জুম আউট করলে দেখা গেছে। এরপরে কখনোই এই লেয়ারটাকে এইভাবে সাইড থেকে ছোট করবেন না। সাইড থেকে ছোট করলে যেটা হবে, অনেক সময় এরকম চ্যাপ্টা হয়ে যায়। বুঝতে পারছি? ফটোশপের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দেই, এটা ফিক্স না, এক এক ভার্সনে এক এক রকম। যেমন আমি এখন শিফট ধরতেছি না, আমার শিফট না ধরেই এটা প্রপোর্শন অনুযায়ী ছোট বড় হচ্ছে। কারো কারো এরকম হবে যে আপনার শিফট ধরা লাগবে প্রপোর্শন অনুযায়ী বড় ছোট করার জন্য। সো এরকম হইতে পারে যে স্যার আমার তো হচ্ছে বড় ছোট যখন করতে যাই তখন চ্যাপ্টা হয়ে যায়, তাহলে আপনি হয়তো শিফট ধরেন নাই, এটা হইতে পারে। দ্বিতীয়ত, না স্যার আমি শিফট ধরছি তাও চ্যাপ্টা হয়ে যায়, তাহলে শিফট ছাড়া করেন। স্যার করছি তাও হয় না, তাহলে শিফট অল্টার ধরে ট্রাই করেন, তাও যদি না হয় কন্ট্রোল শিফট ধরে ট্রাই করেন, তাও যদি না হয় কন্ট্রোল অল্টার শিফট ধরে ট্রাই করেন, কোনো না কোনো ভাবে হবে। বুঝতে পারছেন? এরপরে আমি এটাকে ছোট করলাম। ছোট করার পরে আমি চাচ্ছি এটাকে এতটুকু সাইজ পর্যন্ত রাখতে, এন্ড দেন আমরা এখানে যে একটা ওকে বা একটা টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের এন্টার দিলেও এটা একদম পারফেক্টলি বসে যাবে। বুঝতে পারছি? এবার ওই যে বলছিলাম ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে, কারণ কালার যদি না দেই দেখতে তো ভালো লাগতেছে না। তাহলে আমরা যেই লেয়ারে কালার দিতে চাই ওই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চাচ্ছি ফোরগ্রাউন্ড কালারটা ক্যানভাসে দিতে, তাহলে কি দিতে হবে? অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাকস্পেস দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসলো। অনেকের একটা প্রবলেম হবে যে স্যার আমি তো হইলো যে এই যে অল্টার ব্যাকস্পেস দিছি, আমার তো হইলো যে ফল চলে গেছে। কেন? কারণ আপনি কোন লেয়ারে কালারটা অ্যাপ্লাই করছেন? ফলের লেয়ারে অ্যাপ্লাই করছেন। তাহলে অ্যাপ্লাই করতে হবে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে, সিলেক্ট করলাম, এরপরে দিতে হবে অল্টার ব্যাকস্পেস, চলে আসছে। বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলে। আল্লাহ বলছে ধৈর্য ধরতে, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। বুঝতে পারছেন? ধৈর্যশীলদের জন্য অনেক পুরস্কার আছে। ঠিক আছে, মাত্র শুরু করলাম, আছে, সবই আছে। চলেন দেখি আস্তে আস্তে। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, এই ডকুমেন্টে নিলাম, এটা কিভাবে নিলাম? কন্ট্রোল সি দিয়ে কপি করছে। ওই যে দেখেন উপরে ট্যাব খোলা আছে, দেখছেন? এই যে এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। ওই ট্যাবে আসলাম, ট্যাবে এসে তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। ঠিক আছে, দুইটা পেজ না, দুইটা ডকুমেন্ট বা দুইটা ট্যাব বলি আমরা। এই যে দেখেন, এই যে যখন আপনারা কাজ করেন, কেমনে কাজ করেন? একটাতে ফেসবুক চলে, একটাতে ইউটিউব চলে, একটাতে গান চলে, এই যে আলাদা আলাদা ট্যাব, তখন কিন্তু ট্যাব ঠিকই বুঝি। হ্যাঁ, এখানে এসে ট্যাব বুঝতে আমাদের কষ্ট হয়ে যাইতেছে। না, এটা অটোমেটিক থাকবে। যখন আমরা কোনো ছবি ওপেন করব, এই ছবিটা আমি ওপেন করলাম, ছবি ওপেন করার সাথে সাথে ওই যে দেখেন আলাদা আরেকটা ট্যাব চলে আসবে। ঠিক আছে, ছবি নিলে আলাদা আসবে। এখন আমি যদি নতুন একটা ডকুমেন্ট নেই, লেটস সে নতুন ডকুমেন্ট নিলে ওই যে দেখেন আরেকটা ট্যাব আসছে। ঠিক আছে, আরেকটা ডকুমেন্ট নিলে আরেকটা আসবে।
ঠিক আছে, এই ট্যাব লাগবে না, তাহলে এই যে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিব। ওই যে দেখেন এখানে যেরকম ট্যাব কাটা যায়, দেখছেন? হ্যাঁ, এখানেও ট্যাব কাটা যায়। হ্যাঁ, এখন তো এটা আমার প্রয়োজন নেই আছে, তাহলে এটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিব, নো দিয়ে দিলাম। এরপরে আসি, তাহলে এটাকে যদি সেভ করতে যাই, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে এইটা সিলেক্ট করার জন্য আমরা কোনটা নিব বলেন তো? ইলেকট্রিক্যাল সিলেকশন। এবার আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা একবারই সিলেকশন হয়ে যাবে, এখানে আর কাহিনী করা লাগবে না। ইয়েস, পারফেক্ট। বড় করি, আই থিঙ্ক ডান। একটু ঝামেলা আছে, আচ্ছা এতটুকু থাকুক। এবার এই জায়গাটা আমার সিলেক্ট করতে হবে, তাহলে এখন আমার নিউ সিলেকশন করে, এখন আমি যদি আবার এভাবে আসতে চাই আমার তো আগের সিলেকশনটা চলে যাবে। তাহলে আমরা যেটা করব, এইখান থেকে এইটা না করে আমরা চাইলে শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। শর্টকাটটা কি রকম, যে আমি বারবার তো আর এখানে সেটা মানে দেখা সম্ভব না যে কোনটা সিলেক্ট করব তারপরে অ্যাপ্লাই করব। সো শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে আমি থাকবো নিউ সিলেকশনে, কিন্তু নিউ সিলেকশনে থেকে আমরা অ্যাড টু সিলেকশনের কাজও করতে পারবো। কি রকম? কিবোর্ডে শিফট ধরবো, শিফট ধরলে যেটা হবে আমার অ্যাড টু সিলেকশনে চলে যাবে। একটু খেয়াল করেন, আমার সিলেকশনটা এখন কোথায়? নিউ সিলেকশনে। যেই আমি কিবোর্ডে শিফট ধরতেছি অটোমেটিক্যালি কই চলে যাচ্ছে? পাশেরটাতে অ্যাড টু সিলেকশনে চলে যাচ্ছে। আবার এখানে একটু খেয়াল করেন, যে আমি শিফটটা ছেড়ে দিলাম আবার নিউ সিলেকশনে চলে আসে। তো আমি শিফট ধরবো, জুম ইন করব, এগুলো তো সব শিফট ধরে করতেছি, ঠিক আছে? এখন এরকম হইতে পারে না, এরকম এক্সট্রা হয়ে গেছে, ভুলে নিয়ে নিছি, তখন কি করব? তখন এই যে সাবস্ট্রাক্ট সিলেকশন দিয়েও করতে পারেন, যে আমার এতটুকু পর্যন্ত লাগবে না, তাহলে অতটুকু পর্যন্ত ডিলিট হয়ে যাবে। অথবা এটা ধরবো আমরা কিবোর্ডের অল্টার ধরে তার সেটাকে আমরা সরাই ফেলবো। এটা একটা ভালো ডিজাইন হবে এটা দিয়ে। আবার এই জায়গাতে সিলেকশনটা জোড়া লাগবে না, তাহলে জোড়া লাগানোর জন্য কি ধরবো? কিবোর্ডের শিফট ধরে ওকে, এন্ড দেন এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করব, ওই যে ডকুমেন্টে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, অনেক বড় হয়ে গেছে। যাকে ছোট করতে চাই ওই লেয়ারটা ধরবো, সিলেকশন টুল নিব, কন্ট্রোল টি দিব, জুম আউট করব, বক্স আসবে, বক্স ধরে ছোট করে এন্টার দিব। এরপরে আপনার যতটুকু ছোট করতে হয় ছোট করে পাশে বসায় দেন, এন্টার। ওকে, বুঝতে পারছি? পারবো? চলে বাকি জিনিস আমরা নামাজের পরে দেখি। শুরু করি। আচ্ছা, এটা দেখলাম, তাহলে এই ছবির কাজ শেষ, এই ছবির ট্যাবটা কেটে দিব, নতুন ছবি ওপেন করি। এখন এরকম কিছু ছবি হইতে পারে যেগুলা স্মুথ না, একটু কার্ভ টাইপের, একটু এলোপাথারি টাইপের। সেক্ষেত্রে আমরা কি করব? নিয়ম সেম, প্রথমে আগে লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করার পরে আমরা আগে বেসিক সিলেকশনটা করব। বেসিক যে সিলেকশনটা আছে সেটা আগে করে ফেলি। এরকম শিফট ধরে ওকে, এদিক দিয়ে বাকি আছে কিছু, করে ফেলি। চকলেট খাইলে একা খাওয়া যাবে না, দিয়া খাইতে হবে সবাই। এখন এখান দিয়ে এই যে কিছু পাতা আছে না, ডাল পাতা, এগুলোর জন্য আমরা আরেকটা টুল দেখতে পারি, সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি? ইলাস্ট্রেটরে যেরকম ফ্রি হ্যান্ড
শেপ নেওয়া যেত ফ্রি হ্যান্ড, মানে পেন্সিল টুল দিয়ে মনে আছে ফ্রি হ্যান্ড শেপ নিতে পারতাম। ল্যাসো টুলের কাজটা সেম, এখানে ল্যাসো টুল দিয়ে আমরা ফ্রি হ্যান্ড শেপ নেই না, ল্যাসো টুল দিয়ে ফ্রি হ্যান্ড সিলেকশন করি আমরা। তাহলে ল্যাসো টুল নিয়ে জুম ইন করব, যেদিক দিয়ে আমাদের সিলেকশন প্রয়োজন। এখন এই সিলেকশনটা কি জোড়া লাগাইতে হবে না, তাহলে কি ধরবো, শিফট ধরবো, শিফট ধরে এটাকে জোড়া লাগাই দিব। যে জায়গাতে জোড়া লাগা নেই শিফট ধরে ধরে। এবং এগেইন বলছি এটা কিন্তু বেসিক, এটা হচ্ছে অ্যাডভান্স একটা ওয়ে আছে, ওই অ্যাডভান্স ওয়েতে আমরা সবসময় অ্যাডভান্স ওয়েতে কাজ করি, বাট অ্যাডভান্সে যাওয়ার আগে আগে তো আমাদের বেসিকটা কমপ্লিট করতে হয়, এজন্য আমরা আগে বেসিকটা দেখে নিতেছি, ঠিক আছে। এবং দেখেন এখানে সিলেকশনটা বেশি হয়ে গেছে না, তাহলে যখন বেশি হয়ে যাবে আমরা কি ধরবো, অল্টার ধরে যতটুকু আমার প্রয়োজন নেই ততটুকু আমি আলাদা করে ফেলবো। দেন এই জায়গাতে এখানে কিছু ইমপারফেকশন থেকে যাচ্ছে, যেমন দেখেন এখানে কিছু ইমপারফেকশন আছে, ইমপারফেকশনগুলো থাকুক, আর একটু পরে আমরা কিছু টুলস দেখবো, ওইগুলো দেখলেই মানে সবগুলোর কম্বাইন আমরা করব। এবং এখানে দেখেন ব্যাপারটা কিন্তু এরকম না, আমি এইটার সিলেকশনের কাজটা শুরু করছিলাম ইলিপস দিয়ে, তাই না, এবং শেষ করলাম হচ্ছে লেসো দিয়ে। তখন এটা কিন্তু ফিক্সড না যে আমি একটা দিয়ে শুরু করলে ওইটা দিয়ে আমার পুরো কাজটা করতে হবে, আমরা মাল্টিপল টুল কম্বাইন করে করে কাজগুলোকে করতে পারবো। দেন এখানে আমি কন্ট্রোল সি দিব, নতুন ট্যাবে আসবো, কন্ট্রোল ভি, তারপরে মুভ টুল নিব, যাকে ছোট করব ওই লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল টি দিব, জুম আউট করব, দেন ছোট করে দেব। দেখেন এখন তো এটা বাইরে চলে গেছে, বাইরে চলে যায় নাই, এটা লেয়ারে কিন্তু আছে। তখন আমরা কি করব, ওই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে ধরে উপরে বসায় দিব। এখন আসতেছে না, কি করব, লেয়ারকে ধরে উপরের দিকে আনতে হইলে কোন অ্যারো দিতে হয়, অ্যারো আপ অ্যারো, তাহলে এই যে আপ অ্যারো দেই, আপ অ্যারো দিলে চলে আসবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল টি দিতে পারেন, কন্ট্রোল টি দিলে ওই যে দেখেন একদম চলে আসবে। ছোট করি, লেসো টুল দিয়ে আরেকটা দেখাই, লেটস সাপোজ কলা। আচ্ছা এটা যেহেতু ওপেন করে ফেলছি এটা দেখা দিই, লেসো টুল নিলাম, লেসো টুল নিয়ে এটা আমরা ইলিপ্টিক্যাল সিলেকশন দিয়ে অর্ধেক কাজ করতে পারি। শিফট ধরে যতটুকু বাকি আছে ততটুকু নেই। দেন যেদিক দিয়ে বাকি আছে লেসো টুল নিব, শিফট ধরে এদিক দিয়ে এক্সট্রা হয়ে গেছে, অল্টার ধরে মাইনাস করে ফেলি, অল্টার ধরে মাইনাস করে ফেলি, কন্ট্রোল সি, নতুন ডকুমেন্ট নিব, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, ছোট করে দিব। আচ্ছা এটা লাগবে না, এটা ডিলেট, কলা নিয়ে আসি। আচ্ছা ধরেন এটা যদি সিলেক্ট করতে চাই, এটা কিভাবে করব, আগে কপি করলাম, কপি করে আমরা ইলিপ্টিক্যাল সিলেকশন নিব, আগে বোলের যে পার্টটা আছে বোল যতটুকু সিলেক্ট করা যায় আর কি, শিফট ধরে কপি না করলে তো নতুন ডকুমেন্টে নিতে পারবেন না। ওকে এবার এই যে এদিক দিয়ে কিছু এজ বাকি আছে না, এটা তো আর ইলিপ্টিক্যাল দিয়ে করা পসিবল না, তাহলে এটা আমরা নিব লেসো টুল, লেসো টুল নিয়ে শিফট ধরে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে ফেলব। ওকে কন্ট্রোল সি কপি, এখানে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট,
কন্ট্রোল টি দিব, ছোট করে ফেলি, জুম আউট করি, ছোট করলাম, এটাকে ধরে উপরে নিয়ে আসি, বসাবো। বুঝতে পারছি ল্যাসো টুলের কাজ। আরো কিছু আছে, একটু ক্রিটিক্যালের দিকে যাই। ধরেন মোবাইল ফোন, মোবাইল ফোনের ক্ষেত্রে যদি আমরা ল্যাসো টুল দিয়ে করতে চাই, এটা কি পারফেক্ট হবে বলেন তো? এটা পারফেক্ট হবে না। তাহলে আচ্ছা, এরকম হইতে পারে যে আমার ভুলে হয়তো একটা জায়গায় এরকম সিলেকশন করে গেছে, সো এবং সিলেকশনটা এরকম যে একটা জায়গাতে বসছে, একটা জায়গাতে বললে তো আমরা কন্ট্রোল জেড দিয়ে বের হয়ে আসতে পারতাম। সো এই পুরো সিলেকশনটাকে একদম সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের সিলেকশন আছে আমরা যেটা করি, সিলেক্ট, যেহেতু আমরা সিলেকশন নিয়ে কাজ করবো, জন্য আমাদের আসতে হবে সিলেক্ট, সিলেক্ট থেকে আসতে হবে ডি সিলেক্ট। এটা শর্টকাট হচ্ছে ইলাস্ট্রেটরের কন্ট্রোল ডি আর ফটোশপের কন্ট্রোল ডি, দুইটা কিন্তু আলাদা আলাদা। ইলাস্ট্রেটরের কন্ট্রোল ডি দিলে ট্রান্সফর্ম এগেইন হয়, ফটোশপের কন্ট্রোল ডি দিলে সিলেকশন চলে যায়। বুঝতে পারছি, দুইটা আলাদা আলাদা জিনিস। তো কন্ট্রোল ডি দিলাম, চলে গেল। যেহেতু এটা সোজাসুজি, তার মানে যখন কোনো স্ট্রেট কোনো সারফেস আমাদের থাকবে, তখন আমরা যেটা করব, ল্যাসো টুলের নিচে আরেকটা টুল আছে পলিগনাল ল্যাসো টুল। এই পলিগনাল ল্যাসো টুলের কাজই হচ্ছে যখন আপনার কোনো স্ট্রেট ডকুমেন্ট থাকবে, সে যাবে সরাসরি সোজাসুজি ভাবে কাজ করবে সে। এটা কিন্তু কোনো বাঁকা তেরা নাই, যা যাবে এইদিকে গেলে সোজা, এদিকে গেলে সোজা, এদিকে গেলে সোজা, যেদিকে যাবে সোজাসুজি ভাবে যাবে। দেন আমরা যেখান থেকে শুরু করছিলাম ওইখানে যদি আসি, দেখেন মাউসের নিচে ছোট্ট একটা সার্কেল আসতেছে, এবার আমরা ক্লিক করব, পুরাটা আমার সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল সি, ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি দিয়ে ছোট করে ফেলব। এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, ঠিক আছে। আরেকটা আই থিঙ্ক দেখানো উচিত, পলিগনাল ল্যাসো টুল দিয়ে ল্যাপটপটা দেখাই। কন্ট্রোল জে দিয়ে কপি করব, জুম ইন করি, পলিগনাল ল্যাসো টুল নিব। এরকম হইতে পারে যে আপনি হয়তো ক্লিক করছেন, এভাবে হয়তো ক্লিক পড়ে গেছে, এখন কন্ট্রোল জেড দিলেও এটা কিন্তু ব্যাকে আসবে না। দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, ব্যাকে আসতেছে না। এরকম যদি একটা দুইটা ভুল এরকম হয়েও যায়, কি করব তখন? এই ভুল এভাবে রেখেই আমরা আগে সিলেকশন করব। দেখেন এদিক দিয়ে সিলেকশন এক্সট্রা হয়ে গেছে, তাহলে সিলেকশন সরাইতে হলে কি ধরতে হয়? তাহলে অল্টার ধরে যতটুক সিলেকশন আমার দরকার নাই ততটুক সিলেকশন, যেমন এতটুক আমার দরকার নেই, তাহলে এতটুককে আমি সিলেক্ট করে দিব, এন্ড দেন দেখেন এটা চলে গেছে। এবার কন্ট্রোল সি কপি, ডকুমেন্টে পেস্ট, কন্ট্রোল টি ছোট করে দিই। ওকে, এরপরে আরেকটা ছিল না ল্যাপটপ, এটার ক্ষেত্রেও আমরা যদি পলিগনাল ল্যাসো টুল নেই, আচ্ছা যখন পলিগনাল ল্যাসো টুল নেবেন তখন কিন্তু মাউস দিয়ে জুম ইন জুম আউট হয় না, তখন হচ্ছে দুইভাবে করতে পারেন। মাউসের মানে স্ক্রল হুইল, অল্টার ধরে স্ক্রল হুইল ধরে করতে পারেন, অথবা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিয়েও জুম ইন জুম আউট করতে পারেন আর কি। আচ্ছা এই যে এটা কিভাবে করতেছি, এটা স্পেস বার ধরে। কপি পেস্ট, তাহলে এই সিলেকশন এই দুইটা, যদি এই দুইটা লাগে না, কেন লাগে না? কারণ এটা আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে সিঙ্গেল কলাম সিলেক্ট হয় বা সিঙ্গেল রো সিলেক্ট হয়, তো এত ছোট জিনিসটা আমাদের আর সিলেক্ট করার কখনো প্রয়োজন পড়ে না। এজন্য যদিও এই দুইটা টুল আছে বাই ডিফল্ট, বাট এই দুইটা টুল আমাদের লাগে না। তাহলে ল্যাসো টুল আর পলিগনাল ল্যাসো টুল বুঝতে পারছি। এবার চলেন এর থেকে আরেকটু বেটারের দিকে যাই, লেটস সে ব্যানানা।
আই থিঙ্ক এইটা ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে করা যাবে, বাট একটু ডিফিকাল্টিজ হইতে পারে, তার কারণ আমার ব্যাকগ্রাউন্ডের কালার আর প্রোডাক্টের কালারটা সেম, ঠিক আছে? তো তারপর আমরা ট্রাই করে দেখি কি করতে হয় ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে। এটা সবচেয়ে ভালো হয় যদি আমার কন্ট্রাস্টটা থাকে, মানে ব্যাকগ্রাউন্ড কালার আর ফোরগ্রাউন্ড মানে সাবজেক্টের কালার যদি আলাদা আলাদা থাকে তখন এটা সবচেয়ে ভালো আউটপুট দেয়, বাট এটাতে মনে হয় না খুব একটা ভালো আউটপুট দিবে সে। বাট তারপর ট্রাই করে দেখি। ক্লিক করব, ক্লিক করার পরে আর কিছুই করতে হবে না, আপনি মাউস নিয়ে যাবেন, অটোমেটিক্যালি সে সিলেক্ট করে ফেলবে। এবং যেখানে মনে হবে আপনার সিলেক্ট করা দরকার এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে আবার মাউস নিয়ে যাবেন। দেখেন এখানকার কালার টোন আর এইখানকার কালার টোন কি সেম না? তাহলে এখানে আবার আরেকটা ক্লিক করব, আরেকটা ক্লিক করব, আরেকটা ক্লিক করব, দেন গোজ অন। এবং যেখান থেকে শুরু করছিলাম ওইখানে এনে ছেড়ে দিব, সিলেক্ট হয়েছে। এখন যখন আমরা এই সাবজেক্টটাকে কপি করে আমাদের ডকুমেন্টে নিয়ে যাব একটা প্রবলেম হবে। প্রবলেমটা কই হয়েছে, ওই যে এটাকে ছোট করি আগে, ছোট করার পরে দেখেন এইটার ওই যে দেখেন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, খেয়াল করছেন? তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা রাখা যাবে না, ওইটাকে আমাদেরকে ডিলিট করতে হবে। কিভাবে করব? তাহলে এই ভিতরের জিনিসটা আমি চাই না, তাহলে ভিতরের জিনিস যদি না আছে তাহলে আমরা নিতে পারি না ল্যাসো টুল। ল্যাসো টুল নিয়ে অল্টার ধরে এই পার্টটুকে আমরা বলে দিব ডিসিলেক্ট। এইখান দিয়ে আছে অল্টার ধরে মাইনাস করে ফেলি। কন্ট্রোল সি, ডকুমেন্টে আসে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিব, ছোট করে ফেলি। ম্যাগনেটিক ল্যাসো টুল কি বুঝতে পারছি? আচ্ছা আরো কয়েকটা দেখাই ম্যাগনেটিক দিয়ে। এগুলো কিন্তু ম্যাগনেটিক দিয়ে করা যাইতো, ঠিক আছে? এগুলোও ম্যাগনেটিক দিয়ে করা যেত। ধরেন যে আর কোনটা করব, ফুলকপি, ম্যাগনেটিক ল্যাসো টুল, দেন এখান থেকে স্টার্ট। আচ্ছা এরকম হইতে পারে কিনা ভুল করে ক্লিক পড়ে গেছে, আচ্ছা পড়ুক, প্রবলেম নেই। এবার এদিক দিয়ে আমার প্রয়োজন নেই, যেহেতু ল্যাসো টুল অল্ট ধরে যেদিক দিয়ে প্রয়োজন ওই দিক দিয়ে মাইনাস করে ফেলবো। ঠিক, আর কোথাও বাকি কি আছে? নাই। কপি পেস্ট, কন্ট্রোল টি, ছোট করে ফেলবো। যে কাজ আপনারা করবেন না, 50টা ছবি একই ডকুমেন্টে ঢুকায়েন না, দেখতে খুবই বিশ্রী লাগবে। লাগলে আপনি 5টা আলাদা আলাদা নতুন ডকুমেন্ট নেন, নতুন ডকুমেন্ট নিয়ে তারপর এটাতে একটা কালার দেন, কালার দিয়ে তারপর সেটাতে লাগলে আপনি আপনার প্রোডাক্টটা বসান। এভাবে লাগলে এরকম 5টা ডকুমেন্ট নেন, 10টা 10টা করে, 5 10 50। বুঝতে পারছি? না এটা বেশি এমবি হবে না, বেশি এমবি হবে না। আচ্ছা এটা গেল। তারপরে হচ্ছে আমাদের বাকি আছে কোনটা, বার্গার। আমার এই ক্লাস নিতে সবচেয়ে বেশি কষ্ট হয় রমজান মাসে। হ্যাঁ এটার ক্ষেত্রে আমরা যেটা করব, কুইক সিলেকশন টুলে আসতে পারি। কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল নিয়ে দেখেন একটা গোল্লা আসবে, এবং এই গোল্লাটার গুরুত্ব অপরিসীম, কারণ এই গোল্লাটা শুধু আজকে আসতেছে না, এই গোল্লাটা ইন ফিউচারেও আসবে, ঠিক আছে? সো এই গোল্লাটা বড় ছোট করা যায়। বড় ছোট করব কিভাবে, তার আগে বোঝা দরকার কেন বড় ছোট করব। তার আগে বলেন তো, এই যে শীতকালে মশা বেশি হয় না, এখন এই যে মশা মারার জন্য আপনি কি কখনো কামান ব্যবহার করেন? না, মশার ব্যাট নিলেই হয়ে যায়।
তার মানে যতটুকু মানে জারে মারার জন্য আমার যতটুকু দরকার ততটুকুই নিব। এখন আমার সাবজেক্ট হলো এতটুক, আমি কি এটারে এত ছোট করে সিলেক্ট করতে পারবো? করতে পারবো না। আবার এটার জন্য কি আমি এত বড় করে সিলেকশন করব? করব না। তাহলে আমরা যেটা করব এখন কথা হচ্ছে এটারে বড় ছোট করে কেমনে। এটাকে বড় ছোট করা যায় তিন ভাবে। কয় ভাবে? আমরা শুরুতেই বলছিলাম যে ফটোশপে যেই টুলসে থাকবো ওই টুলসের অপশন দেখা যাবে। তাহলে যখন আমরা কুইক সিলেকশন টুলে থাকবো, কুইক সিলেকশন টুলের অপশনে আসবো। অপশনে এসে ওই যে দেখেন সাইজ, সাইজ যদি আমি কমায় দেই তাহলে গোল্লাটা ছোট হয়ে গেছে, সাইজ যদি আমি বাড়ায় দেই তাহলে গোল্লাটা বড়। ওই যে দেখেন একটু বাড়ায় দিলাম, গোল্লাটা এখন কি হলো? এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো কিবোর্ডের থার্ড ব্র্যাকেট স্টার্ট যদি আমরা দেই তাহলে গোল্লাটা কি হচ্ছে, আর কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা দিয়ে থার্ড ব্র্যাকেট বন্ধ করে ওইটা যদি দেই আস্তে আস্তে যতবার দিব ততবার করে বড় হবে। আচ্ছা, এটার আরেকটা শর্টকাট হচ্ছে কিবোর্ড এবং মাউস দুইটাই ধরে। ওই যে গত ক্লাসে আমরা মনে আছে উইড টুল, রিঙ্কেল টুল, টুইল টুল ব্রাশ বানানোর জন্য দেখছিলাম কিভাবে করতাম, অল্টার ধরতাম, মাউসের রাইট বাটন ক্লিক করতাম, সেম জিনিস। অল্টার ধরবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, ডান দিকে নিলে বড় হবে, বাম দিকে নিলে ছোট হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটাকে আমি লেটস সে এতটুকু বড় করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করে এবার দেখেন এখানে আমার এই ছোট্ট পাতা সিলেক্ট করার জন্য কি এত বড় লাগবে? তাহলে এটাকে ছোট করব, সিলেক্ট করলাম। এদিক দিয়ে হয় নাই, আর কোথাও বাকি আছে? এদিক দিয়ে বাকি আছে একটু। ওকে, এবার কন্ট্রোল সি, এখানে আসবো, এই ডকুমেন্টে আসি। হ্যাঁ, নতুন ডকুমেন্ট কেটে দিছি। পেস্ট, কন্ট্রোল টি, এটাকে ছোট করে দেই। স্যার আমার বার্গার গেছে কি? লেয়ার, লেয়ার সিলেক্ট করা, তাহলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে তারপরে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এটাকে সরাই ফেলি। এরপরে আসি, ফার্নিচার ছিল না কিছু, এই যে উপরে ফার্নিচারে আসি। তাহলে কন্ট্রোল জে দিয়ে কপি করব, কুইক সিলেকশন টুল নিব, কুইক সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করে ফেলি। এই যে দেখেন কুইক সিলেকশন টুল দিয়ে করতে গেলে এটা একটা ভেজাল হয়। দেখেন ব্যাকগ্রাউন্ড যেহেতু সেম, ইচ্ছা করে একটু জটিল ছবি নিছি যাতে করে আপনাদের বুঝাইতে সহজ হয়। আসি, এখন এই পার্ট কি আমার লাগবে? তাহলে আমি লেসো টুল দিয়েও এটাকে কি করতে পারি? রিমুভ করতে পারি কিনা? আবার লেসো টুল ছাড়াও করা যায়। যখন আমরা কুইক সিলেকশন টুল নেই ভিতরে কি চিহ্ন আছে বলেন না? প্লাস চিহ্ন। তাহলে যদি আমরা সিলেকশনকে কমাইতে চাই ভিতরে কি চিহ্ন আনতে হবে? কেমনে আনে? অল্টার ধরে, অল্টার ধরে এটাকে সরাই ফেলি। এখানে কি এত বড় লাগবে? না, ছোট হবে, আরো ছোট হবে। এরকম প্রবলেম হবে, কোনো সমস্যা নাই, হোক। এই জায়গাটা একটু ডিফিকাল্ট, তাহলে এই জায়গাতে আমরা লেসো টুল দিয়ে এই ব্যাপারটা সেরে ফেলি। এটা কি আমার মানে কি বলে ফার্নিচারের অংশ না ব্যাকগ্রাউন্ড? এইটা ব্যাকগ্রাউন্ড, তাহলে অল্টার ধরে এই পার্ট রিমুভ। বেশি কষ্ট? আর একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? শেষ সময় ঘনিয়ে এসেছে। এটাও না, এটা নেওয়া যাবে না। ওকে, না, এটাও আমার পার্টের অংশ। বিরাট জ্বালায় পড়লাম। আচ্ছা, এটারে দাঁড়ান সাইজ করতেছি। এদিক থেকে আসি।
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, নাইস, ছোট করে দিলাম। আচ্ছা, এটা বেশি কষ্ট লাগছে তাই না? চলেন আরেকটা ফার্নিচার নেই, আরেকটা ছিল না চেয়ার, এই যে। এইবার কন্ট্রোল জে দিয়ে কপি করব। এতক্ষণ তো দেখলাম কুইক সিলেকশন, এবার আছে অবজেক্ট সিলেকশন। অবজেক্ট সিলেকশনে আসবো। অবজেক্ট সিলেকশনে আসার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ল্যাসো, একটা হলো রেক্টেঙ্গেল। তাহলে আমরা যদি বলি রেক্টেঙ্গেল মানে হলো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে বলবো যে এর ভিতরে যে অবজেক্টটা আছে এটা সিলেক্ট করো। এবার এখানে একটু টাইম নেবে, টাইম নিয়ে তারপর এখানে সে সাবজেক্টটা সিলেক্ট করে ফেলবে। এবার এই যে ছোট্ট যে এরিয়াটা আছে, আই হোপ এই ছোট্ট এরিয়াটা আপনারা রিমুভ করে ফেলতে পারবেন, রাইট? কপি করেন, পেস্ট করে দেন, সুন্দর না? আচ্ছা, এরপরে আসি এখান থেকে। আচ্ছা, এটা গেল। এছাড়াও আরেকটা ছিল আমাদের বার্গারের ছবি, লেটস সে এইটা, এটা নেই। আই থিঙ্ক এখানে খুব একটা ভালো আউটপুট আসবে না, এটাও আমরা করব, বাট এটাতে আমি একটা জিনিস দেখাই। আমরা কিন্তু এই ছবিতেও এটা সাবজেক্ট সিলেকশন বা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারতাম। কিভাবে করলাম? রেক্টেঙ্গেল নিয়ে ক্লিক করে দিলেই তো হয়ে যেত, অথবা আমার ক্লিকও করা লাগবে না, সিলেকশন টুল নিব, বলে দিব সিলেক্ট সাবজেক্ট। তবে এই যে সিলেক্ট সাবজেক্ট আমরা দিলাম এবং সে অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করে এই যে দেখেন একদম পারফেক্ট ভাবে সিলেক্ট করছে না? হ্যাঁ, কাজটা ভালো আসতেছে, কিন্তু এই জায়গাতে পিসিটা হ্যাং করবে। এই জায়গাতে পিসি হ্যাং করবে, কারণ হচ্ছে সে যে এটাকে ডিটেক্ট করবে, অবশ্যই তার ডিটেক্ট করতে একটু টাইম লাগবে না, এবং এই প্রেসারটা যে পড়বে আপনার পিসিতে পড়বে, এই জন্য হ্যাং করবে। অলরেডি আমার হ্যাং করেও ফেলছে। ছোট করে দিই না, কিন্তু এখানে যেরকম খুব সহজেই, এটাতে যেরকম খুব সহজেই সে সিলেক্ট করে ফেলতে পারছে, এটাতে পারবে না। আচ্ছা, এটাতে আমরা দেখে বুঝতেছি যে এইখানে মেইন সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কি টমেটো? সাবজেক্ট কোনটা? বার্গার তো এটাও আছে, ওইটা মেইন সাবজেক্ট কোনটা? এইটা, এটা হচ্ছে মেইন সাবজেক্ট না, এটা খাওয়া না রে বাবা, এটা পড়ে গেছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখেন অবজেক্ট সিলেকশন টুল নেই, এবার যদি আমরা বলি সিলেক্ট সাবজেক্ট, মেবি এটা ভালো সিলেক্ট করতে পারবে না। দেখি, দেখছেন ভালো আউটপুট দিছে? আউটপুট দেয় নাই। তাহলে এটাতে ভালো আউটপুট দিল কেন? কারণ এখানে কোনো ডিস্ট্রাক্টিং এলিমেন্ট নাই, কিন্তু এখানে ডিস্ট্রাক্টিং এলিমেন্ট ছিল। এখন সব সময় যেখানে বার্গার থাকবে নট নেসেসারি, এখানে হয়তো কোক থাকতে পারে, এখানে হয়তো জুস থাকতে পারে, সস থাকতে পারে, সো যে কোনো কিছু থাকতে পারে। ডিস্ট্রাক্টিং এলিমেন্ট থাকলে তখন এটা আবার ভালো আউটপুট দিবে না। যদি অবজেক্টটা একদম আইসোলেটেড থাকে, যে একটাই সাবজেক্ট আছে বা একটাই অবজেক্ট আছে, তখন এই সাবজেক্ট সিলেকশন টুলটা ভালো কাজ করবে। বুঝতে পারছেন? এবং এতক্ষণ আমরা যা যা জিনিস দেখাইছি, ইভেন দো এই যে স্ট্রবেরি বলেন, সালাদের বাটি বলেন এবং লেবু বলেন, সবকিছু আপনি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। বাট এগুলো ভেরি বেসিক, আমরা বেসিকের সময় এটা দিয়ে করতে পারি, বাট যখন আমরা অ্যাকচুয়ালি প্রফেশনাল ভাবে কাজ করি তখন আমরা এইটাকে এড়ায় চলার চেষ্টা করি, কারণ এখানে কিছু ঝামেলা আছে। ঠিক আছে? এন্ড দেখেন এখানে যখন আমরা সিলেক্ট করলাম, এই যে ভিতরে কিছু সিলেকশন আমাকে কিন্তু পারফেক্টলি দেয় না, রাইট? তো আমরা যেটা করব, কুইক সিলেকশন টুল নিয়ে এই সিলেকশনটাকে আমরা ক্লাস দিয়ে সিলেকশনের অন্তর্ভুক্ত করে দেব। এই যে দেখছেন ভিতর দিয়ে কিন্তু একটু বাকি আছে, যেদিক দিয়ে বাকি থাকবে ওদিক দিয়ে ভিতরে ঢুকায় দেব। এবার এটাকে কপি করে আপনার ডকুমেন্টে বসিয়ে দিতে পারবেন। বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে। এবার তো স্যার 50 টাকা 100টা দিলেও পারবো নাকি? না, আপনারা আই থিঙ্ক সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে বেশিরভাগ করবেন আমি জানি, বাট হচ্ছে এই ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এগুলো প্র্যাকটিস করেন, কারণ সামনে এগুলোর কিন্তু ইউজেস আছে, এগুলোর ব্যবহার আমরা করব। যদিও আমরা দেখেন এই টুলগুলা, টুল কেন দেওয়া হয়? আমাদের কাজকে সহজ করার জন্য, তাই না? সো
বেসিক্যালি যখন আমি পার্সোনালি কাজ শিখছি তখন কিন্তু এই অবজেক্ট সিলেকশন টুল, সাবজেক্ট সিলেকশন টুল ছিল না, তখন কিন্তু এই অটো সিলেক্ট এই ব্যাপারগুলো ছিল না। তখন অনেক মানে ঘাটাঘাটি করে অনেক কিছু চড়াই উতরাই পার করে তারপরে কাজ শেখা লাগছে। বাট আপনারা এখন আপডেট সফটওয়্যারে, আপডেট যুগে এসে, এআই যুগে এসে ব্যাপারগুলো শিখতেছেন। সো আই হোপ আপনারা, আমার হয়তো শিখতে যদি লাগে 1 সপ্তাহ, আপনাদের সেই 1 সপ্তাহ লাগা উচিত না, আপনাদের মিনিমাম 4 থেকে 5 দিন লাগা উচিত বা এরকম সময় লাগা উচিত। বুঝতে পারছেন? কারণ আপনাদের এখন সবকিছু আপডেটেড, আপনারা জেনারেশন ওয়াইজ আপডেট, যদিও জেনারেশন ওয়াইজ সিমিলারই বলা যায়, বাট সফটওয়্যারগত দিক থেকে আপডেট আপনারা। আচ্ছা, সো 50টা থাকবে, এই 50টার মধ্যে আচ্ছা হোমওয়ার্ক সাবমিট করব কিভাবে? সাবমিট করার জন্য অবভিয়াসলি আমার এটা কি জেপিইজি সেভ করতে হবে, মানে জেপিজি সেভ করতে হবে। তাহলে জেপিজি সেভ করতাম কিলা, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব দিব। শর্টকাট এখানে দেওয়া আছে, অল্টার শিফট কন্ট্রোল এস দিব। দেওয়ার পরে এখানে যদি জেপিজি না থাকে, স্যার আমার তো জেপিজি আয় না, জেপিজি তুকাবো, তুকিয়ে জেপিজি বের করব, বের করে এরপরে বলবো সেভ, জি যে HW1 দেন বলবো। এটা যদি আবার কাজ করে স্যার আগের মতন যে হয়েছিলাম, মানে কাজ করে করে স্যার কন্ট্রোল এস দিয়ে সেভ করতাম, মানে আগে পুরো ফাইলটা সেভ করে রাখতাম। ও এটা হচ্ছে মেইন ফাইলটা সেভ হবে তখন, মেইন ফাইলটা। এখন আমরা যেটা সেভ করলাম এটা কিন্তু জেপিজি ফাইল, এই যে দেখেন এটা কিন্তু জেপিজি, ঠিক আছে, এটা জেপিজি। এখন মেইন ফাইল যদি সেভ করতে হবে, যে আম্মা যদি পেঁয়াজ আনতে পাঠায়, তাই না, তখন কি করব? আম্মু পেঁয়াজ আনতে পাঠাইলে ডকুমেন্টটা নিয়ে আগে কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিয়ে এই যে পিএসডি ফটোশপ ফরম্যাট, যেটা এই ফটোশপ ফরম্যাটটা আমরা আগে সেভ করব। ধরেন HW1 লিখে সেভ করলাম। ফটোশপ যদি এখানে না পাওয়া যায় কি করব? তুকাবো, তুকিয়ে বের করব, সেভ দিলাম, ওকে দিব। এবার এই যে আম্মু পেঁয়াজ আনতে পাঠানোর পরে ফটোশপ যদি কেটেও যায় কোনো সমস্যা নেই, ফটোশপ ওপেন করব, ওপেন, ওপেন থেকে কই গেল ওই যে HW.PSD লেখা না, PSD টেক্সট সিলেক্ট করে বলবো ওপেন। এবার দেখেন এটা কিন্তু এডিটেবল, বুঝতে পারছি? পারবো? ঠিক আছে, আর কি প্রশ্ন আছে? আর কার কি? ও কন্ট্রোল টিটা ইউজ করার কারণ হচ্ছে, যদি আমরা কন্ট্রোল টি ইউজ না করি তখন দেখেন এগুলা প্রপোর্শন ওয়াইজ বড় হয় না, বা বড় করার যে অপশনগুলো থাকে ওগুলো পাওয়া যায় না। যদিও আমার এটাতে আসতেছে কারণ এটা আমার আপডেটেড সফটওয়্যার, বাট কিছু কিছু সফটওয়্যার আছে যে কন্ট্রোল টি দিলে তারপরে আসে। সো কিছু আছে কন্ট্রোল টি না দিলেও আসে, যেমন আমার দেখেন কন্ট্রোল টি না দিলেও কিন্তু আসতেছে, বাট কিছু আছে কন্ট্রোল টি দিলে আসে। এজন্য জাস্ট আমি বলে দিই যে কন্ট্রোল টি দিলে এটা আসবে, কারণ কারটাতে আসবে কারটাতে আসবে এটা তো আর আমি জানি না। এজন্য বাই ডিফল্ট সবার ক্ষেত্রে একই নিয়ম যে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে তারপর এটাকে বড় ছোট করব, বুঝতে পারছি? এজন্য হচ্ছে মূলত আমরা কন্ট্রোল, এটা মানে হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের ব্যাপারটা কি আমি একটু দেখাই ইলাস্ট্রেটরে, তাহলে রিলেট করতে পারবেন যে কেন দেই কন্ট্রোল টিটা আসলে। একটা ডকুমেন্ট নেই, আমরা একটা শেপ নিলাম। আচ্ছা আপনাদের কি মনে আছে ইলাস্ট্রেটরে আমরা পড়তাম স্কেল করা? স্কেল মানে কি? বড় ছোট করা। তাহলে এবার স্কেল মানে যদি বড় ছোট করা হয়, এখানেও তো আমরা বড় ছোটই করতেছি, রাইট? এই বড় ছোট করতেছি কন্ট্রোল টি দিয়ে। কন্ট্রোল টি মানে হইলো টি ফর ট্রান্সফর্ম করা, টি ফর ট্রান্সফর্ম। এবার একটু এই শেপটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট ট্রান্সফর্ম, ওই যে দেখেন ট্রান্সফর্মের আন্ডারে কি থাকে? স্কেল মানে বড় ছোট করা। এই জন্য মূলত আমরা ফটোশপে এসে কন্ট্রোল টি দেই, মানে ট্রান্সফর্ম করে আমরা বড় ছোট করি, বুঝতে পারছি? এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। আর কি আর কি প্রশ্ন আছে? প্রশ্ন নাই? কাজ করার সময় প্রশ্ন আসবে না, না আমাকে পাবেন, কান্নাকাটি করেন না। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ কালকের মধ্যে আপনাদের গ্রুপে জয়েন হয়ে যাওয়ার। কেউ একজন আমাকে গ্রুপে অ্যাড করে দিন, মেসেঞ্জার গ্রুপে। জি পিক্সাবে, PIXABAY, PIXABAY, যে কোনো একটা থেকে নিতে পারেন। মানে একটা থেকে পাচ্ছি না তখন কি করব? তখন আরেকটাতে যে খুঁজবো আর কি। কি বলেন আপনি?
ও আমি যাই না, আমি শিওর না আজকে আমি আইডি খুলবো কিনা, আজকে আমার আরো কিছু কাজ আছে, তো এগুলো শেষ করবো। আই হোপ আমি আজকে রাতে যদি সুযোগ পাই, আর নাহলে আগামীকালকে আমি আইডি খুলবো, আইডি খুলে তারপর আমি এটা ফিক্স করে ফেলবো আর কি। আর আপনাদের প্রবলেম হবে না ইনশাল্লাহ, আমি যা প্রবলেম আছে একটু হোল্ড করে রাখেন, আমি সব সলভ করে দেবো।